ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন। বাগিস স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর যে কোনি মতি নন্দী বিরচিত যে কোনি উপন্যাস তার আজকে শুরু করছি ষষ্ঠ অধ্যায়। ইতিমধ্যে তোমাদের যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 দশম শ্রেণীতে হবে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে প্রত্যেকটি স্কুলে, তার কিন্তু এই 6 অধ্যায় পর্যন্ত তোমাদের সিলেবাস আছে, অর্থাৎ 30 পাতা বা 31 পাতা। আজকে আমাদের শেষ অধ্যায়। তোমাদের পরপর 5টি অধ্যায় হয়ে গেছে, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর আজকে তোমাদের 6 অধ্যায় আলোচনা করব, আর এর সঙ্গে কি প্রশ্ন গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিক 2025-এর একদম প্রত্যেকটি বিষয়ের, স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে আমরা কিন্তু নোটস সাজেশন বিনামূল্যে প্রোভাইড করব। আজকে তোমাদের কাছে আসছি যে মতি নন্দীর যে কোনি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছদ। ভেতরে ঢোকার আগে একটাই কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো এবং মাধ্যমিক 2025-এর সারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছে এটা এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি আমাদের কোচিং সেন্টার থেকে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে, কিন্তু তোমাদের অবশ্যই ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু এই ক্লাসগুলি করতে হবে। তো যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে সবার আগে এই সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকে শুরু করছি ষষ্ঠ অধ্যায়, বাংলা দশম শ্রেণী বা মাধ্যমিকের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন হবে। 2025-এ মাধ্যমিক হবে, 2024-এর এপ্রিলে যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন হচ্ছে, আজকে তার ষষ্ঠ অধ্যায় বা শেষ অধ্যায়। দেখো এখানে আমরা শুরু করছি। ওরা তখন খেতে বসেছে। ওরা বলতে কারা? ওরা বলতে বুঝতেই পারছো যে কোনি এখন কয়েকদিন সাঁতারে শিখতে আসেনি। তো কোনি কিন্তু আসেনি, কোনিকে ক্ষিতীশের দেখা সাক্ষাৎ এখনো ঘটেনি। কোনিকে এখনো খুঁজে বেড়াচ্ছে ক্ষিতীশ, বিনামূল্যে তাকে সাঁতার শিখিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বা বিশ্ব চ্যাম্পিয়ন করবে, কিন্তু এইরকম প্রতিভা ধর একটি স্টুডেন্টকে খুঁজে বেড়াচ্ছে ক্ষিতীশ। তাই ক্ষিতীশ এখন চলে গেছে একদম কোনির বাড়ি, বস্তি এলাকায় কোনির বাড়ি। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে, যে মাস্টারমশাই একদম বস্তি এলাকায় কোনিদের বাড়িতে চলে এসছে। গিয়ে বলল কোনিকে সামনে দাঁড়িয়ে, তোমাকে দরকার, একটু বাইরে এসো। কোনিকে লক্ষ্য করে কথাগুলো বলে, সে দরজা থেকে সরে গেল। কোনিকে লক্ষ্য করে বলে দরজা থেকে সরে গেল কেন? বাড়ির লোকেরা কে কি অবস্থায় আছে হঠাৎ এসে ফেলেছে, তার জন্য কিন্তু ক্ষিতীশ চায় না যে তার বাড়িতে ঢোকে, তাই কোনিকে বেরিয়ে আসতে বলল। ওইটুকু সময়ের মধ্যে, মানে যেটুকু সময় ক্ষিতীশ দেখলো ওদের বাড়িটা, সেই সময়ের মধ্যে সে দেখে নিয়েছে কয়েকটি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত, আর আছে কিছু তেঁতুল। নিতান্তই দারিদ্র্যের চিত্র, একদম অভাবগ্রস্ত জীবনের ছবি। কয়েকটি কাঁচা লঙ্কা আছে, কাঁচা পেঁয়াজ আছে, ফ্যান আছে, আর সম্ভবত কিছু ভাত আছে এবং তেঁতুল আছে। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়াম থালা নিয়ে বসে। এই 5টি প্রাণী কিছু কলাই আর অ্যালুমিনিয়াম থালা নিয়ে বসে যায় খেতে। ঘরে একটি তক্তপোষ, মানে ছোট্ট খাট, তোষক নেই, খাটের উপরে কোনো তোষকের বালাই নেই, শুধু চিটচিটে ছোট একটা বালিশ আছে ঘরের মধ্যে, আর কিচ্ছু নেই। দেওয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট, একটা দড়ির মধ্যে ময়লা জামা প্যান্ট ঝুলছে। খোলা চালের একটি ঘরে একটি মাত্র জানলা, খোলা ঘর মানে টালির ঘর, আর সেখানে একটা মাত্র জানলা, যার নিচেই থকথকে পাকে ভরা নর্দমা। কি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ দেখো, জানলার নিচে থকথকে নর্দমা আছে, একটি ছোট্ট জানলা, খুবরি টালির ঘর। কোনি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। কোনি তো অবাক, কি করে ক্ষিতীশ তার বাড়িতে খুঁজে খুঁজে এলো। এসে বলল, এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটারে যাবে ক্লাবে। অর্থাৎ আজকেই তোমাকে বিকেলে জুপিটার ক্লাবে ভর্তি করে দেব, আর তুমি এই ফর্মটা একটু সই করে দাও। ফর্মটা হাতে নিয়ে কোনি যেন
এক ফাপড়ে পড়ে গেল। ফাপড়ে মানে বিপদে পড়ে গেল। সে বুঝতে পারছে না যে কোন ভাষাতে সে এই সইটা করবে, ইংরেজি নাকি বাংলায়। আর তাছাড়া কনির হাতে কোনো কলমে নেই, কি দিয়ে কনি লিখবে। তো বলল, কলম আছে আপনার কাছে? ক্ষিতিশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে না, কালিতেই সই করতে হবে। তখন কনি ছুটে গিয়ে কোথা থেকে একটা কলম জোগাড় করে আনলো। ক্ষিতিশের দেখিয়ে দেওয়া জায়গাতে কলম বাগিয়ে সে জানতে চাইলো সইটা কিসে করব, ইংরেজিতে নাকি বাংলায়। তখন বললো, তোমার যা খুশি তুমি তাই করো, সই হলেই হচ্ছে, সাইন বা হস্তাক্ষর ঠিক থাকলেই হচ্ছে। ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কনি কিন্তু ইংরেজিতেই সই করলো। এবং সেটি দেখে ক্ষিতিশ অবাক, যে বস্তি এলাকায় একটা মেয়ে ইংরেজি সই করলো, তাই নিশ্চয়ই তার ইংরেজি অক্ষর পরিচয় হয়েছে। সেটা দেখেই ক্ষিতিশ বলল, কোন ক্লাসে পড়ো? বলল 5-এ। স্কুলে যাও? না, নাম কেটে দিয়েছে। ঠিক আছে, আজ ঠিক 4টের সময় কমল দিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে তুমি দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোমার যে তোয়ালে, গামছা, কস্টিউম মানে সাঁতারের পোশাক, এগুলো তোমাকে নিয়ে যেতে হবে। তোয়ালে নেই? ও ঠিক আছে, আমি নিয়ে যাব, তুমি ঠিক সময় আসবে। ঠিক সময় কিন্তু কনি হাজির ছিল। ক্ষিতিশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো। অফিস করে হরিচরণ আর প্রফুল্ল বসাক। বুঝতেই পারছো, হরিচরণই এখন ক্ষিতিশের চাকরি খেয়ে ওই চাকরিটা করছে। ক্ষিতিশ ফর্মটা প্রফুল্লের হাতেই দিল। এটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার মানে ও কি সাঁতার জানে? বললো, হ্যাঁ, ট্রায়াল দিতে হবে, অর্থাৎ পরীক্ষা দিতে হবে। তার মানে? ক্ষিতিশ বিরক্ত হয়ে বলল, আমি বলছি তাতেও হবে না, আমি জানি মেয়েটা সাঁতার জানে। তাও কি করে হয়? ক্লাবের তো একটা নিয়ম আছে, ট্রেনার যদি বলে তবেই সুইমার। এখন তো ট্রেনার হরিচরণ, নিশ্চয় এখন ক্ষিতিশ নয়। তা ট্রেনার যদি বলে তবে সুইমার হবে। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেবে যদি ডুবে যায়, তখন তো আমাদের হাঙ্গামায় পড়বে। তারা বুঝতে পারছো যে একজন প্রবীণ পুরনো মাস্টারমশাইকে বলছে যা তা। উনি কি চেনেন না কে সাঁতার জানে কে জানে না? কিন্তু সুইমার এখন কে? এখন সাঁতার ট্রেনার কে? ট্রেনার হচ্ছে এখন হরিচরণ। হরিচরণ যদি বলে তবে কিন্তু নেওয়া যাবে, নচেত নেওয়া যাবে না। এদের বক্তব্য, আমরা পরীক্ষা করে নেব, নচেত না জানলে সাঁতার, অথচ ডুবে গেলে বিপদ হবে আমাদেরই। এটা কিন্তু মিথ্যে অজুহাত। কারণ ক্ষিতিশ জানে কোনি ভালো সাঁতার জানে। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তোর মুচকি মুচকি হাসছে, কারণ হরিচরণ জানছে আচ্ছা বিপদে ফেলেছে ওকে। জেসে? ক্ষিতিশ বলল, জেসে? আমি জেসে? মানে উনি দীর্ঘদিন সাঁতার শেখাচ্ছেন, যাকে তাকে নিয়ে আসবেন? ক্ষিতিশ বিড়বিড় করলো থমথমে স্বরে। উনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে নভিস ছেলেদের যেখান থেকে নিয়ে যাওয়া হয়। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক, মানে পরীক্ষা নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এবার। কনিকে আপাদমস্তক দেখে বলল, মেয়েটি কে? আমার চেনা মেয়ে, গুড মেটেরিয়াল, স্ট্রোক শেখাতে হবে। মানে খুব ভালো জিনিস, শুধু প্রশিক্ষণটা কয়েকটা স্ট্রোক দেখালি ও ভালো হবে। গুড মেটেরিয়াল? হরিচরণ ঠোঁট বাঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করলো, যে এই বিচ্ছিরি দেখতে মেয়েটা গুড মেটেরিয়াল। কনিকে আরেকবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এই ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ট্রেনাররাই, যারা সাঁতারের প্রশিক্ষক তারাই শেখাবে। কাল সকালে আসুক, বন্দনা কিংবা টুনু ওর ট্রায়াল নেবে। এই ক্লাবের মেয়ে যারা শিখছে, টুনু কি বন্দনা, ওরা ওর পরীক্ষা নেবে। ক্ষিতিশ কয়েক সেকেন্ডে হরিচরণ প্রফুল্লের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। বেরিয়ে গেল কনি। বেরিয়ে গিয়ে কনি বলল, কি হলো, ভর্তি করালো না? আরে পরীক্ষা দিতে হবে রে কনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারলো না কনি। সে আবার জিজ্ঞেস করলো, দুজনকে কেন? আপনি সাঁতার জানেন না? আরে সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে এই অপমান সহ্য করা। ও কত অপমান করেছে করুক, আমি ছাড়বো না। ক্ষিতিশ জলের ধারের রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে
কমল দিঘিতে এখন দাপাদাপি করছে। কয়েকটি মেয়েও আছে, দুটো ড্রাইভিং বোর্ডে কয়েকটা ছেলেও আছে। তারা জলে লাফাচ্ছে নিছক লাফাবার জন্যই। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো তার দিকে। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই ব্যাক অ্যান্ড ব্যাক স্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। সুহাসকে শেখাচ্ছে কিন্তু এখন হরিচরণ। ক্ষিতীশ হাসলো। মাত্র 1100 মিটার এই ট্রেনিং এ হেরা উন্নতি করবে। তবে সুহাসের স্ট্রোক কিন্তু নিখুঁত। ক্ষিতীশ বলল, কোনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করো, কেমন ভাবে হাত পাড়ি দেয়, হাতটা কেমন তুলছে। সাঁতার আমরা অনেকেই জানি, কিন্তু প্রকৃত তার ভঙ্গিমা ঠিক থাকতে হবে। কোনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা দেখো, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলছে, আবার দেখো নিচে নামছে, একদম উরু মানে জাং পর্যন্ত টানছে। সব থেকে দরকার বুঝলে, স্পিডে হাত চালানো, স্পিডে হাত চালানো। তার মানে এলোপাতাড়ি ভাবে গঙ্গায় যেভাবে তুমি করো তা কিন্তু নয়। সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি থাকা দরকার। আসল স্পিডটা আসে এই কাঁধের থেকে, বুঝলে, পিঠের আর হাতের মাসলের শক্তি থেকে। তার পিঠে এবং হাতের মাসলের শক্তি আছে, স্পিডটা আর হবে। আর এই জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে, মানে ব্যায়াম করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালেই তবে স্পিডটা আসবে, নচেত স্পিড আসবে না। আর দেখো মাথাটা কিভাবে রয়েছে, ঠিক যেমন এধার ওধার নাড়াও সেই রকম করছে কি, আমরা একবার এরকম একবার এরকম করি, মাথা নাড়ানো চলবে, মাথা স্থির হবে আর হাতগুলোকে শুধু তোমাকে আগাতে হবে। এটাই কিন্তু সাঁতারের নিয়ম। মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে, প্রয়োজনে মুখটা জলে ডুবোতে হবে আর শুধু নিঃশ্বাস নেবার জন্য একটু মাথাটা তুলতে হবে। আর দেখো এইরকম করে কিন্তু নয়, গোটা বডি একবার এবার এদিক এরকম নয়, শুধু হাতগুলো নড়বে আর মাথা স্থির থাকবে। আমরা কেউ একবার এদিকে একবার এদিক করি, এরকম করে স্পিড কিন্তু কমে যায়। ঠিক আছে, দেখবে কোনো ফ্যান যখন ঘোরে, ওটা ফ্যানটাই দলে বাতাস নামে না, ফ্যানটা যখন স্টিল ভাবে ঘোরে তখনই কিন্তু ফ্যানের স্পিড বাড়ে। আমাদের সাঁতারও তাই, যদি মাথা আর ঘাড় বারবার ঝাঁকায় তাহলে স্পিড আসে না। মাথা স্থির রেখে জলে রেখে শুধু হাতগুলো ছুটতে হবে, তাতেই কিন্তু স্পিডটা বাড়বে। বেশি মাথা নাড়লে স্পিডটা কমে যায় আর কানটা জল থেকে উঠে আসে, কান উঠে চলে আসে আর স্পিড কমে যায়। কোনি শুনছে কি শুনছে না বোঝাই গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ সে বলল, আচ্ছা ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়ে বলল, জানি না। আচ্ছা ওর কস্টিউমটা কিসের? ওই কস্টিউম মানে সাঁতারের পোশাকটা কিসের? ওটা গেঞ্জি কাপড়ের? না, নাইলনের, এবং খুব দামি। খুব সুন্দর রংটা, বলুন। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, দেখলো এর লোভ আছে, কিসের লোভ আছে? একটা ভালো কস্টিউমের রঙিন। বলো তোমাকে কিনে দেব। কনি ঘুরে দাঁড়ালো, চোখ দু জল জল করে উঠলো লোভে তার। যেদিন তুমি, এখন নয়, যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে পারবে, কন্ডিশন আছে, ওই রকম স্ট্রোক দিতে পারলেই তোমাকে কিন্তু আমি কস্টিউম কিনে দেব। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতারে যাওয়া সুহাসকে দেখালো ওই রকম সুহাসের মতো স্ট্রোক দিতে হবে। কোনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, আরে দুদিনে শিখে নেব, দুদিনেই শিখে নেব। ঠিক আছে, ভালো, কাল সকালে ঠিক 6:30টায় আজ যেখানে দাঁড়িয়েছিলে সেইখানে দাঁড়াবে, কস্টিউম সঙ্গে আনবে, পাস তুমি করে যাবে এজন্য আমি ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের ওপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে, কারণ স্ট্রোক পান্না কি নির্মল এরা শেখাতে পারবে না। কিন্তু কোনি পাস করেও ভর্তি হতে পারলো না, এটাই আমাদের আশ্চর্য। কোনি পাস করলো, প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হলো, কিন্তু ভর্তি নিল না। কেন? সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো, কোনি অনায়াসে 200 মিটার সাঁতরেও দিল, জলে দুহাত তুলে রইল, ঝাঁপ দিল ড্রাইভিং বোর্ডে নিচতলা দিয়ে, যা যা করতে হয় সবই করলো। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারি স্ট্রিক্ট অর্ডার, জলে আর হাত পা ছোড়ার জায়গা নেই, এত ভিড়, আজকেই দুজনকে রিফিউজ করেছি, মানে আরো দুজন ঘুরিয়ে দিতে হয়েছে। তাহলে আগের দিনেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে
সামলে নিল। বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতিশ ক্লাব থেকে বেরিয়ে দেখলো স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে আছে, কথা বলছে দুটি ছেলের সঙ্গে। হরিচরণ হরিচরণ ক্ষিতিশ চিৎকার করে বলে উঠল, চিফ ট্রেনার হতে চেয়েছিস, হয়েছিস, এসব হচ্ছে কি? হরিচরণ বিরক্তিভাবে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? আরে ওটা তুই প্রফুল্লর কাছে যাও। আরে ওসব ছেদ ওজোর অনেক শোনা আছে, এই বলে রাখলাম, দেখবি এই মেয়ে তোদের মুখে চুন কালি দেবে, সেদিন আফসোস করবি কিন্তু। হ্যাঁ, এই মেয়ে যাকে কাল এনেছিলে, ভালো ভালো, তা দিক একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে বলতে হবে। অর্থাৎ এই মেয়েটাকে হরিচরণ মনে করে যে ভালো হতে পারবে না, কিন্তু ক্ষিতিশ জানে এ হবেই। আরে বেঙ্গল নয়, বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। শুধু পশ্চিমবঙ্গের নয়, ও ভারতবর্ষের মধ্যে প্রথম হবে এবং বিশ্ব চ্যাম্পিয়নও হতে পারে। রেলিং এর ধরা মুঠো শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতিশ ভাঙা গলায় চেঁচিয়ে বলতে লাগলো, ওরে অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, একদিন তোরা ধরা পড়বেই। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে গেল। কি আবল তো চিৎকার করছো খিদ্দা? বেশ করছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে আছি, তোদের ইতরামোটা মানে বান্দরামিটা আমি দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না কেন? কি ভেবেছিস? ভেবেছিস বুঝি ক্লাব নেই পৃথিবীতে, শুধু জুপিটার একমাত্র ক্লাব? তা যাও না অন্য ক্লাবে। হরিতে চেঁচিয়ে বলল, ওই তো পাশে একটা ক্লাব আছে, তাই যাবো, তাই যাবো। ক্ষিতিশ হন হন করে এগিয়ে গেল অ্যাপেলোর দিকে। পিছনে জমে যা ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, পাগল মশাই, পাগল লোকটা। অ্যাপেলোর গেটে পৌঁছে জ্ঞান ফিরল ক্ষিতিশের। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবলো, এখানে আমি এলাম কেন? এই অ্যাপেলোতে আমি এলাম কেন? অ্যাপেলো ক্লাবটা তো জুপিটার ক্লাবের শত্রু। আমি কি নিমক খারাপ হলাম? যেখান জন্ম থেকে আমি ভালোবেসেছি জুপিটারকে, আজকে শত্রু ক্লাবে এসে হাজির হলাম এই কলিকে সাঁতার শেখাবার জন্য। ক্ষিতিশকে দেখতে পেয়ে অ্যাপেলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, আরে কি ব্যাপার ক্ষিতিশ যে, তুমি এখানে? আরে ক্ষিতিশ নাম করা প্রশিক্ষক, তাড়িয়ে দিলে কি হবে? হঠাৎ ক্ষিতিশের মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমাদের এখানে একটু জায়গা হবে নকুলদা? জুপিটার আমায় তাড়িয়ে দিয়েছে। যা, কি বাজে বকছিস, তোকে তাড়াবে কে? তুই নাম করা প্রশিক্ষক। সত্যি বলছি নকুলদা, আমায় তাড়িয়ে দিয়েছে। আমায় টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু যদি দাও তাহলেই হবে। আরে আরে ভেতরায় ভেতরায়, আগে সব শুনি তো বুঝতে পারছি না কি হলো। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক। অ্যাপেলো কোনোদিন আমার ক্লাব হবে না। এটা মনে করো না যে আমি তোমার ক্লাবে এসেছি বলে তোমার ক্লাবে সভ্য হয়ে যাব। তাহলে তোকে আমরা কেন নেব? আরে আমাকে নয়, আমাকে নয়, এই মেয়েটাকে নাও, আর আমি শেখাবো। ও যদি সম্মান আনে সেটা তো অ্যাপোলো ক্লাবেরই হবে, জুপিটার তো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেতরে চল। আগে বলো আমার শর্তে রাজি কিনা? অ্যাপোলোর তুমি সব, তোমার কথায় ক্লাব উঠে বসে। তুমি কথা দিলে তবেই ঢুকবো আমি। নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতিশের দিকে তাকিয়ে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। এত বড় নাম করা মাস্টারমশাই বেরিয়ে আসছে মানে আমরা জয়ী হচ্ছি। অ্যাপেলোর ছাদের নিচে তুই আসিস, আর অ্যাপেলোর ছাদের নিচে তুই আসিস, এটাই তো আমাদের ভিক্টরি হবে, মানে জয়। আজকে তুই আমাদের ক্লাবে এসেছিস, এটাই আমাদের জয়। আচ্ছা আচ্ছা, কথা দিলাম তোর মেয়েটাকে আমরা সাঁতার শেখার সুযোগ দেব। গেট অতিক্রম করার আগে ক্ষিতিশ একবার পিছনে ফিরল। কমল দিঘির জলে ছায়া পড়েছে। পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছের জুপিটারের বিরাট ঘড়িটার ডায়ালে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতিশের পুরু লেন্সে। খুব কষ্ট হচ্ছে তার, ওই ক্লাবকে ছেড়ে অন্য শত্রুর ক্লাবে আসতে হয়েছে তাকে। বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। চিকচিক করে উঠলো, তার চোখ দুটো কান্নায় ভেঙে পড়লো। সেই রাতেই ঘুম এলো না ক্ষিতিশের। বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে সারা রাতটা কেটে গেল। বারবার একটাই কথা তার মনে পাক দিতে লাগলো, আমি কি ঠিক করলাম? অ্যাপেলোয় যাওয়া কি আমার উচিত হলো? ভেলো ভেলো সরি
ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালে। ভেলো এটা শুনে খুব খুশি যে ভেলো বারবার বলেছিল তুমি জুপিটার ক্লাবে চলে যাও, জুপিটার থেকে অ্যাপোলো ক্লাবে চলে যাও। অ্যাপোলো যে গেছে এটি ভেলো খুব খুশি, কারণ ভেলো আমাদের ক্ষিতীশের একদম অনুরাগী। খিদা খিদা তুমি অ্যাপলে জয়েন করেছো, বেশ করেছো, তোমাকে তো আমি সেই কবেই বলেছিলাম এটাই হলো যুদ্ধ। শোনো, যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিচ্ছু নেই, শত্রু মিত্র বাদ বিচার করে কোনো লাভ নেই। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে এবার সায়স্তা করা দরকার, বুঝলে খিদ্দা? তুমি শুধু ওই নারীর সম্পর্ক টম্পর্কগুলো একটু ভুলে যাও। বেরো! মানে কেন ধমকালো? ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, পুরো ডেন্সে ভেঙে চোখ দুটো বেরিয়ে আসছে। ভেলো ভয় এক পা পিছিয়ে গেল, কারণ এখনো প্রাণটা তার ওই জুপিটার ক্লাবে। জুপিটার হেরে যাবে আর অ্যাপোলো জিতে যাবে, এটা মন প্রাণ থেকে চায় না আমাদের ক্ষিতীশ। অথচ এই ক্ষিতীশকে এই ক্লাব থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ধমকে দিল যে ভেলো। আর ভয়ে কিন্তু ভেলো পিছিয়ে গেল। আর একটা কথা যদি বলেছিস, মানে হাতটা তুলে তো ভেঙে দেবো গালটা। ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে খিদ্দা, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি মাফ করো। এই কথা থেকে বুঝতেই পারছো যে ক্ষিতীশ এখনো পর্যন্ত তার জুপিটার ক্লাবকে কতটা ভালোবাসে। বাধ্য হয়ে তার শত্রু ক্লাবে অর্থাৎ অ্যাপোলো ক্লাবে কনিকে শেখাতে গিয়েছে, কিন্তু তার মন প্রাণ এখনো ভালোবাসে তার শুধু তার নিজের জুপিটার ক্লাবকেই। অ্যাপোলো ক্লাবের প্রতি সেই ভালোবাসা নেই, শুধু মেয়েটাকে শিক্ষা দেওয়ার জন্যই সে শত্রুর দুর্গে গিয়ে হাজির হয়েছে। এটা কিন্তু তোমাদের শেষ হলো। এবং এখান থেকে তোমাদের যে প্রশ্ন হয়, অবশ্যই তোমরা জানো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আমি তোমাদের পরপর বলে দেবো, কিন্তু তোমরা এই টেক্সট না পড়লে কিন্তু কখনোই সব উত্তর করতে পারবে না আর লিখতেও পারবে না। তো এখানে প্রত্যেকটি বিষয়ের উপর ক্ষিতীশে কিভাবে অ্যাপোলো ক্লাবে জয়েন করলো সেখান থেকে প্রশ্ন তো হয়েই থাকে। আর যারা টেক্সট প্রশ্ন পড়বে না তারা কোনো মতেই উত্তর বুঝতে পারবে না। এই পর্যন্ত শুনে তোমাদের কেমন লাগলো বলো। আর তোমাদের দেখো এই যে বইটি আছে, পর পর 6টি অধ্যায় কিন্তু ধারাবাহিকভাবে আমি বলে দিলাম এইখানে কি কি প্রশ্ন হবে, কি কি উত্তর হবে, তা নিয়েও আমি তোমাদের নেক্সট ভিডিওতে আসছি। শুধু টেস্টগুলো তো তোমরা ভালো করে পড়ো। মাধ্যমিকে অনেক ছেলেমেয়ে কিন্তু প্রশ্ন বুঝতে পারেনি ঘোরালে, যাতে তোমাদের এই শেষ সিলেবাসে ঝুলে না যাও, অর্থাৎ তোমরা যাতে মাধ্যমিকে ক্ষতিগ্রস্ত না হয়, তোমাদের জন্য কিন্তু টেস্ট পড়ে ভালো পরীক্ষা দিও। আর এই 6টি অধ্যায় প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 এই এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে, আর তাতেও তোমরা ভালো পরীক্ষা দেবে। অবশ্যই তোমাদের এবারে প্রশ্নপত্র স্কুল থেকে হচ্ছে, তবুও তোমাদের সাজেস্টিভ প্রশ্ন উত্তর আমি স্পেশালি বাংলা এবং আর্টসের ইতিহাস ভূগোলের উপর কিন্তু দেবো, তোমরা চাইলেই। আর এই পর্যন্ত তোমরা কেমন লাগলো আমি জানতে ইচ্ছে করছি। যত তোমরা জানাবে তত উৎসাহ হব। তোমাদের পরিবারের আরও যারা মানে প্রিয় বন্ধু ও বান্ধবী আছে, আমাদের এই পরিবারের সদস্য করে দাও, শেয়ার করো। এবং যত বেশি তোমাদের এই চ্যানেলটি আগাবে, তত মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে। সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।